কয়েক ঘন্টা দুর্যোগ বিপর্যয় কেড়ে নিয়েছে 12 জনের প্রাণ। এই প্রেক্ষাপটে গতকাল একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু চাকরিরও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়ার জন্য সিএসসি কর্তৃপক্ষকেও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং মৃতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে, যদিও তারা কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মানুষের বদলে অর্থ দিয়ে কোনোভাবেই তার বিকল্প ব্যবস্থা করা যায় না, এমনটাই বলছে মৃতদের পরিবার। অন্যদিকে সিএসসিকে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আগে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী সাহায্যের কথা ঘোষণা করেছেন, তবে স্বজনহারা পরিবারের সাফ কথা, তাদের যা ক্ষতি হয়েছে তা কোনোভাবেই অর্থ সাহায্য বা চাকরি দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমার চাকরি দিয়ে আমার তো ক্ষতিপূরণ হবে না, আমি কি আমার বাবাকে ফিরে পাবো? সুতরাং আমার ওটার দরকার নেই। আর দ্বিতীয় বিষয়, আমার বাবার মতন মৃত্যু যাতে আর কারো না হয় আগামী দিনে, সেই দিকেই সচেষ্ট থাকা ভালো। আর চাকরি বাকরি যাদের চাকরি হয়নি এখন তাদের দিক, যে সমস্ত শিক্ষকরা যারা কর্মচারীরা আছেন তাদের চাকরি দিয়ে দিক। মৃতদের পরিবারের কিন্তু একই কথা। মঙ্গলবার সকালে নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল পেশায় ফল ব্যবসায়ী প্রাণতোষ কুণ্ডুর। ত্রিফলা বাতিস্তম্ভের গায়ে সাইকেল হেলান দিয়ে রাখতে গিয়েছিলেন তিনি, আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর জন্য সিএসসি, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারকে একযোগে দায়ী করছে ছেলে। আমি বলবো যে এই দায়টা প্রথমত সিএসসি এবং তার সাথে কেএমসি জড়িত, এবং সমষ্টিগতভাবে এই কেএমসি এবং সিএসসি এদের অপারেট করে কে? রাজ্য সরকার। তিনি সবার মাথার উপরে বসে আছেন, তার তো এটা দেখার দায়িত্ব যে সেটা কিভাবে ঠিক থাকে। নাহলে বছর বছর বৃষ্টি হবে এবং বছর বছর মানুষ মারা যাবে, মৃত্যু হবে, আর এই ক্ষতিপূরণের কথা বলা হবে। যার যায় সে যায়। এই দায়টা এই উভয় যে 2 ডিপার্টমেন্ট সিএসসি এবং কেএমসি এবং খানিকটা সরকারেরও নিতে হবে এই দায়ভার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু। মঙ্গলবার সকালে কালিকাপুর ক্রসিং এর কাছে বছর 55 রামগোপাল পণ্ডিতের মৃত্যু হয়, আর এই মৃত্যুর পরে তার মেয়ের গলায় ঝরে পড়েছে এক রাশ ক্ষোভ। এত বৃষ্টিপাত হওয়া দেখে সিএসসি লোকেরা এই কারেন্টটা কেন ফেললো না? হয়তো যারা মারা গিয়েছে তারা হয়তো বেঁচে থাকতো। সহানুভূতি সবাই দেখায়, সিম্প্যাথি সবাই দেখায়, কিন্তু যার কাছ থেকে যে জিনিসটা চলে যায় সেটা আর ফেরত আসে না। আমার কাছ থেকে আমার বাবা চলে গিয়েছে, সেই জিনিসটা সিম্প্যাথি দিয়ে তো আনতে পারবো না। শুধু মঙ্গলবার নয়, গতকাল অর্থাৎ বুধবারও কিন্তু ভয়াবহ মর্মান্তিক মৃত্যুর ঘটনা। জমা জলে পড়ে গিয়ে রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মীর মর্মান্তিক মৃত্যু। হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন পুরসভার অস্থায়ী কর্মী। বেশ কিছুক্ষণ তল্লাশির পর উদ্ধার করা হয় জয়ন্ত ঘোষ নামে পুরকর্মীর দেহ। ও তুলতে এসেছিল। না, আমি তুলতে আসছিলাম, এখানে এসেছিলাম লাস্টে, ওটা আমার জ্যাঠা হয়। তো ওখানে ওই সামনেটা পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে নাকি 1 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে। জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিলো, সবাই নাকি বারণ করেছে। তো তবু উনি নেমেছে ওখান থেকে, নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছে আর তারপর আর পাইনি। ওই জল ড্রেন পরিষ্কার করতে গেছিলো, গেলে উনি মুখ বুঝে পড়ে গেছে। আর এতে তুললো, একটা 5 অবধি খোঁজা হলো, খুঁজে তুলে তারপরে একটা অবধি মানে লোক খুঁজে পায়নি। তারপর ওই সব ছেলেরা সব কর্মস্থান থেকে লোক এলো, এসে সব ড্রেনের ওই স্ল্যাবগুলো তুলে আর ওই সব খোঁজাখুঁজি করে দেওয়া তুলে। আমার নাম মহারানী সর্দার। সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি। জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা, আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা।
কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে। মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। জলের তলায় গাড়ি বাড়ি রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। এখন এমন একটা পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি, মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেসেনে আছি, যেখানে জল নেই, পানীয় জল নেই। সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি। চারদিকে বৃষ্টির জমা জল, ঘরে পানীয় জলটুকু নেই। দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ। আমাদের কারেন্ট নেই, বাড়িতে জল নেই, বয়স্ক লোকেরা বসে আছে। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে। যে মানুষটি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। মূল রাস্তার উপরেই জয় জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, জল নেই। পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই। কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই, নিচেও নামতে পারবো না। জল তো কিনে এনেছে, আজকে ওই জলেই রান্না বান্না করছে, ওই জলই খাই আমরা, রান্না ওই জলেই সব করা হচ্ছে, কেনা জলে কি করব, খুব অসুবিধার মধ্যে আছি। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি, লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি। সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে। আমি তো গতকাল রাত থেকে চান করিনি, এখনো আমি চান করিনি। চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা। বিদ্যুৎহীন মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না, যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি। কর্নফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দী। এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে, তো কোনো জলও নেই, কারেন্টও নেই। পরশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে। এখন পর্যন্ত জল, কারেন্ট নেই, 2 কেজি মতো মাছ পচে গেল। আমি তো খেতেই পারছি না, ফ্রিজার সব খাবার নষ্ট, এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলোও নষ্ট। চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে নিউ গড়িয়া সমবায় আবাসনেও। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউ গড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা। জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে, তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লোকের দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক ডিকে চট্টোপাধ্যায়, দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও। জামিলেনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি। বাড়িতে বিদ্যুৎ নেই, সমস্যা পানীয় জলেরও। হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যেতে পারবো না, আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়। তবে গাড়ি ঢুকবে, আমি এমআর বাঙ্গুরে আছি, গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ি ঢুকলে বোধহয় জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।